হাসিনা পরবর্তী অন্তর্বর্তী সরকারের আমলে বারবার বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর নিপীড়নের অভিযোগ উঠে এসেছে। ঘরে বাইরে প্রবল চাপের মুখে পড়ে শেষ পর্যন্ত কিছুটা হলেও পিছু হটে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের ঘটনা মানতে বাধ্য হন ইউনূস প্রশাসন। তবে সেটা যা প্রকৃত ঘটেছে তার তুলনায় প্রায় কিছুই নয়। বাংলাদেশের রাষ্ট্রসংঘের শান্তি সেনা পাঠানোর পক্ষে সওয়াল করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পরে বিধানসভায় বিবৃতি দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জানিয়েছিলেন, কেন্দ্রীয় সরকার যদি প্রপার চ্যানেলে বাংলাদেশি শান্তি সেনা পাঠানোর জন্য রাষ্ট্রসংঘের কাছে দরবার করেন তাহলে তার সরকারের পূর্ণ সমর্থন থাকবে। এই পরিস্থিতিতে এবার বাংলাদেশ নিয়ে রিপোর্ট প্রকাশ করল রাষ্ট্রসংঘ। সেখানে স্পষ্ট উল্লেখ রয়েছে যে বাংলাদেশের সংখ্যালঘু নিপীড়নের বিষয়টি সূত্রের খবর এই সংক্রান্ত রিপোর্ট পৌঁছে গিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অফিসেও। এরপরে জল্পনা তুঙ্গে উঠেছে যে বাংলাদেশে শান্তি সেনা ঢোকার পথে কার্যত আর কোনো বাধাই রইল না। আর রাষ্ট্রসংঘ নিশ্চয়ই আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের কাছেও এই রিপোর্ট পৌঁছে দিয়েছে। তাই বলাই যায় বাংলাদেশে এখন শান্তি সেনা ঢোকা স্রেফ সময়ের অপেক্ষা। রাষ্ট্রসংঘের মানবাধিকার কার্যালয়ের একটি প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের সাবেক সরকার এবং নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থা সমূহ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট সহিংস উপাদানগুলোর পাশাপাশি গত বছরে ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভের সময় পদ্ধতিগতভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা সমূহের সঙ্গে জড়িত ছিল। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাক্ষ্য এবং অন্যান্য প্রমাণের ভিত্তিতে প্রতিবেদনে একটি সরকারি নীতি উঠে এসেছে, যা সরকার বিরোধী বিক্ষোভকারীদের এবং সমর্থকদের আক্রমণ ও সহিংসভাবে দমন করার নির্দেশ দেয়, যা মানবতা বিরোধী অপরাধের মতো উদ্বেগ উত্থাপনকারী এবং জরুরিভাবে আরো ফৌজদারি তদন্তের প্রয়োজনীয়তা নির্দেশ করে। বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে প্রাপ্ত মৃত্যুর তথ্যের ভিত্তিতে প্রতিবেদনে অনুমান করা হয়েছে যে 1 জুলাই থেকে 15 আগস্টের মধ্যে 1400 জনেরও বেশি মানুষকে জানে শেষ করা হয়ে থাকতে পারে এবং হাজার হাজার মানুষ আহত হয়েছেন। এদের অধিকাংশই বাংলাদেশের নিরাপত্তা বাহিনী দ্বারা আক্রান্ত হয়েছে। প্রতিবেদনটি প্রকাশ যে নিহতদের মধ্যে 12 থেকে 13% ছিল ছোট বাচ্চা। বাংলাদেশ পুলিশ জানিয়েছে যে তাদের 44 জন কর্মকর্তাও জানে শেষ হয়েছেন। বিক্ষোভের সূত্রপাত হয়েছিল সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পুনঃস্থাপনকারী উচ্চ আদালতের সিদ্ধান্ত থেকে, কিন্তু এর পিছনে ছিল ধ্বংসাত্মক ও দুর্নীতিগ্রস্ত রাজনীতি এবং প্রশাসন থেকে সৃষ্ট বিস্তৃত ক্ষোভ, যা অর্থনৈতিক বৈষম্যের সৃষ্টি করেছিল। প্রতিবেদন অনুযায়ী ক্ষমতায় থাকার জন্য সাবেক সরকার ক্রমাগত সহিংস পন্থা ব্যবহার করে এবং এই বিক্ষোভগুলো দমনে পদ্ধতিগতভাবে চেষ্টা করেছিল। রাষ্ট্রসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক বলেন, এই নৃশংস প্রতিক্রিয়া ছিল সাবেক সরকারের একটি পরিকল্পিত এবং সমন্বিত কৌশল, যা জনতার বিরোধিতার মুখে ক্ষমতা আঁকড়ে রাখতে চেয়েছিল। বিক্ষোভ দমন করার কৌশলের অংশ হিসেবে রাজনৈতিক নেতৃত্ব এবং ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের জ্ঞাতসারে তাদের সমন্বয় ও নির্দেশনায় শত শত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ব্যাপক নির্বিচারে গ্রেপ্তার ও আটক এবং নির্যাতন চালানো হয়েছে বলে বিশ্বাস করায় যুক্তিসঙ্গত কারণ রয়েছে। তিনি আরো বলেন, আমরা যে সাক্ষ্য এবং প্রমাণ সংগ্রহ করেছি তা ব্যাপক রাষ্ট্রীয় সংহিতা এবং লক্ষ্য ভিত্তিক হত্যাকাণ্ডের এক উদ্বেগজনক ছবি তুলে ধরে, যা মানবাধিকার লঙ্ঘনের মধ্যে সবচেয়ে গুরুতর এবং যা আন্তর্জাতিক অপরাধও গঠন করতে পারে। জাতীয় নিরাময় এবং বাংলাদেশের ভবিষ্যতের জন্য দায়বদ্ধতা এবং ন্যায় বিচার অপরিহার্য। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের অনুরোধে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় সেপ্টেম্বর মাসে একটি দল প্রেরণ করে, যার মধ্যে মানবাধিকার অনুসন্ধানকারী একজন ফরেনসিক চিকিৎসক এবং একজন অস্ত্র বিশেষজ্ঞ অন্তর্ভুক্ত ছিলেন, যাতে মরণঘাতী ঘটনাগুলোর বিষয়ে একটি স্বাধীন ও নিরপেক্ষ তথ্য অনুসন্ধান পরিচালনা করা হয়। অন্তর্বর্তী সরকার তদন্তের সঙ্গে ব্যাপক সহযোগিতা প্রদর্শন করেছে, অনুরোধকৃত প্রবেশাধিকারের অনুমতি দিয়েছে এবং যথেষ্ট নথিপত্র সরবরাহ করেছে।
প্রাক্তন ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা সরাসরি বিক্ষোভ পরিচালনার সঙ্গে জড়িত ছিলেন এবং অন্যান্য অভ্যন্তরীণ সূত্রগুলি বর্ণনা করেছেন যে কিভাবে সাবেক প্রধানমন্ত্রী এবং অন্যান্য ক্ষেত্রের কর্মকর্তারা একাধিক বৃহৎ আকারের অভিযানের নির্দেশনা দেন ও তদারকি করেন, যেখানে নিরাপত্তা ও গোয়েন্দা বাহিনী বিক্ষোভকারীদের আগ্নেয়াস্ত্র চালিয়ে জানে শেষ করেছিল বা নির্বিচারে গ্রেপ্তারেরও নির্যাতন করেছিল। এতে দেখা গিয়েছে যে নিরাপত্তা বাহিনী পরিকল্পিতভাবে এবং অবৈধভাবে বিক্ষোভকারীদের হত্যা বা পঙ্গু করার সঙ্গে জড়িত ছিল। এর মধ্যে এমন ঘটনাও ছিল যেখানে লোকদের পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে আগ্নেয়াস্ত্র চালানো হয়েছিল। ভিডিও ফুটেজ, স্থির চিত্র এবং ভূ অবস্থান প্রযুক্তি ব্যবহার করে তদন্তকারীরা তার হত্যাকাণ্ডের ঘটনাটি কিভাবে ঘটেছিল তার সাক্ষ্য প্রমাণের জন্য পুনর্নির্মাণ করেন। একটি ফরেনসিক বিশ্লেষণ এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে তার আঘাতগুলো প্রায় 14 মিটার দূরত্ব থেকে ধাতব গুলি বোঝাই শটগান দিয়ে কমপক্ষে দুবার গুলিবিদ্ধ হবার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল। প্রতিবেদনে আরো বলা হয়েছে যে আবু শহীদ পুলিশের ইচ্ছাকৃত বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে বিশ্বাস করায় যুক্তিসঙ্গত কারণ রয়েছে। প্রথম দিকে বিক্ষোভের সম্মুখ সারিতে থাকার কারণে নারীবৃন্দ ও সহ নেতৃত্ব প্রদানকারীরা নির্বিচারে গ্রেপ্তার, নির্যাতন ও দুর্ব্যবহার এবং নিরাপত্তা বাহিনী ও আওয়ামী লীগ সমর্থকদের আক্রমণের শিকার হয়। প্রতিবেদনে লিঙ্গ ভিত্তিক সহিংসতার বিষয়টি নথিভুক্ত করা হয়েছে, যার মধ্যে শারীরিক আক্রমণ এবং শারীরিক নির্যাতনের হুমকি রয়েছে। এই লক্ষ্য ছিল নারীদের বিক্ষোভে অংশগ্রহণ থেকে বিরত রাখা। এও খুঁজে পাওয়া গেছে যে পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা বাহিনী শিশুদের হত্যা ও পঙ্গু করেছে এবং তাদেরকে নির্বিচারে গ্রেপ্তার, অমানবিক অবস্থায় আটক এবং অত্যাচারের শিকার করেছে। নথিভুক্ত মৃত্যুর ঘটনাগুলোর একটি এমন ছিল যেখানে ধানমন্ডি এবং একজন অল্প বয়সী কিশোর বিক্ষোভকারী প্রায় 200টি ধাতব গুলিতে আক্রান্ত হয়ে রক্তক্ষরণের কারণে জানি শেষ হয়ে যায়। এছাড়াও নিহতদের মধ্যে ছিল খুব ছোট শিশু যাদেরকে তাদের বাবা মায়েরা বিক্ষোভে নিয়ে গিয়েছিলেন অথবা যারা পথচারী হিসেবে গুলিবিদ্ধ হয়েছিলেন। নারায়ণগঞ্জে এমন একটি ঘটনা ঘটেছে যেখানে একজন 6 বছরের বালিকাকে তার বাড়ির ছাদে দাঁড়িয়ে একটি বিক্ষোভের সহিংস সংঘর্ষ প্রত্যক্ষ করার সময় জানি শেষ করা হয়েছিল। এমন ঘটনাগুলো নথিভুক্ত করা হয়েছে যেখানে নিরাপত্তা বাহিনী আহত বিক্ষোভকারীদের জরুরি চিকিৎসা সেবা প্রদান প্রত্যাখ্যান বা বাধা দিয়েছে, রোগীদের জিজ্ঞাসাবাদ করে এবং হাসপাতালগুলো থেকে তাদের আঙুলের ছাপ সংগ্রহ করেছে, চিকিৎসার কাজে নিয়োজিত কর্মীদের ভয় দেখিয়েছে এবং হাসপাতালে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে যাতে পরিষ্কারভাবে দেখা গিয়েছে যে আইনানুগত প্রক্রিয়া ছাড়া বিক্ষোভকারীদের শনাক্ত করার এবং রাষ্ট্রীয় বাহিনী সংস্থিতার মাত্রা কোনো পর্যায়ে ছিল তা গোপন করার চেষ্টা করা হচ্ছিল। যখন সাবেক সরকার দেশের উপর নিয়ন্ত্রণ হারাতে শুরু করেছিল তখন সংগঠিত প্রতিশোধমূলক হত্যাকাণ্ড এবং আওয়ামী লীগ কর্মী ও সমর্থকদের পুলিশ এবং মিডিয়াকে লক্ষ্য করে করা অন্যান্য গুরুতর প্রতিশোধমূলক সংহিতার ঘটনাগুলি নথিভুক্ত করা হয়েছে। হিন্দু, আমদিয়া, মুসলিম এবং চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলগুলোর আদিবাসী জনগণ মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছে, যদিও বিভিন্ন ধর্মীয় ও আদিবাসী গোষ্ঠীর উপর আক্রমণের সঙ্গে সম্পর্কিত প্রায় 100 জন গ্রেপ্তার হয়েছে বলেও জানা গেছে। তবে অনেক প্রতিশোধমূলক সংহিতা এবং এসব গোষ্ঠীর উপর আক্রমণের পরেও অপরাধীরা এখনো দায় মুক্তি উপভোগ করছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।